বন্ধুরা, গোর্খাল্যান্ড শব্দটি আপনারা আগে কখনো শুনেছেন? আপনাদের মনে পড়ে 80 দশকের দার্জিলিংয়ের ঘটনা? পাহাড়ের শান্ত চরিত্রের মধ্যে কি তাহলে চাপা ছিল কোনো আগুন? সেই আগুনের নাম নাকি গোর্খাল্যান্ড? পাস্ট পার্সপেক্টিভের আজকের ভিডিওতে আমরা গোর্খাল্যান্ড আন্দোলন সম্বন্ধে আলোচনা করতে চলেছি। গোর্খাল্যান্ড মুভমেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে নেপালিভাষী জনগণদের নিয়ে একটি পৃথক রাজ্য তৈরির কল্পনা। এই গোর্খাল্যান্ড বর্তমানে দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট এবং ডুয়ার্সের কিছু জায়গাকে নিয়ে একটি পৃথক রাজ্য তৈরির চিন্তাভাবনা। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এখানে আন্দোলনের প্রয়োজনটা কী? আসলে গোর্খাল্যান্ড শব্দটির মধ্যে যে গোর্খার কথার উল্লেখ আছে তারা নেপালিভাষী ভারতীয়। এদের পোশাক আশাক, খাবার দাবার, রীতিনীতি সমস্ত কিছু পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদের থেকে আলাদা। সাহসিকতায় ও বীরত্বে এরা অতুলনীয়। ব্রিটিশরা এদের মার্শাল রেসের স্বীকৃতি দেয়, যদিও এটা স্বীকার করার কোনো উপায় নেই যে পরিশ্রম ও যুদ্ধে এদের জুড়ি মেলা ভার। এখনও ইন্ডিয়ান আর্মির প্রায় 42,000 সৈন্য, ব্রিটিশ আর্মির প্রায় 4,000 সৈন্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেটা সিঙ্গাপুরের গুর্খা কন্টিনজেন্টই হোক কিংবা সম্মিলিত জাতিপুঞ্জের গুর্খা রিজার্ভ ইউনিট, এদের উপস্থিতি চোখে মেলে। কিন্তু এই ব্রিটিশদের দেওয়া মার্শাল রেসের ট্যাগ কিংবা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর গুর্খাদের প্রতি উদাসীনতা, কোনটা তাদের একটি পৃথক জাতি ভাবতে বাধ্য করে? কিন্তু এরা নিজেদের নেপালিভাষী ভারতীয় বলে ভাবতেই ভালোবাসে। এই প্রসঙ্গে একদা ইন্ডিয়ান আর্মির চিফ অফ স্টাফ ফিল্ড মার্শাল স্যাম মানেকশাও একটি উক্তি করেছিলেন, যদি দেখো কোনো মানুষ মৃত্যুতে ভয় করে না, তাহলে জেনো যে সে হয় একজন মিথ্যাবাদী, না হয় একজন গুর্খা। হিন্দু শাস্ত্রেও এই গুর্খা নামের উল্লেখ পাওয়া যায় হিন্দু সন্ত গুরু গোরখনাথের নামে। যদিও নেপালিভাষী গোর্খারা এই গোর্খাল্যান্ডের 35% পপুলেশন অধিকার করে আছে, বাকি ডুয়ার্সে রাজবংশী, আদিবাসী এবং অন্যান্য বাঙালি সম্প্রদায়ের মানুষেরও দেখা মেলে। 1909 সালে দার্জিলিং হিলসম্যান অ্যাসোসিয়েশন নামে একটি বুদ্ধিজীবী সম্প্রদায়ের দল একটি পৃথক প্রশাসনিক ইউনিট গঠনের দাবি করেন মিন্টো মর্লে রিফর্মস কমিটির কাছে। 1929 সালে তারা সাইমন কমিশনের আগেও পত্র দেন। 1947 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া একটি প্রস্তাব জমা দেয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে, কিন্তু প্রায় 2 কোটি ভারতীয় গোর্খাদের নিজস্ব একটি হোমল্যান্ড করার স্বপ্ন, যা তাদের নিজস্ব আইডেন্টিটি বাঁচানোর লড়াই, তা অধরা থেকে যায়। তারা বুঝতে পারে যে নেপালি গোর্খাদের থেকে পৃথক তা প্রমাণ করার লড়াই তাদের চিরজীবন থেকে যাবে। এরপর 1947 সালে স্বাধীনতা লাভের পর 1950 সালে স্বাক্ষরিত হয় সেই ইন্দো নেপাল ট্রিটি। কি বলা হয়েছিল এই ট্রিটিতে? এই ট্রিটির ধারা 6 এবং 7 বলা হয় যে নেপাল ও ইন্ডিয়ার মধ্যে বসবাসকারী জনগণ ফ্রিলি তাদের দেশে আসতে, থাকতে এবং প্রপার্টি ওন করতে পারবে। কিন্তু এতে সমস্যা দেখা দেয় ভারতে বসবাসকারী নেপালিভাষী জনগণের। তারা বুঝতে পারে যে নেপালের লোকেরা যদি এখানে এসে বসবাস করতে থাকে এবং তাদেরকে যদি ইন্ডিয়ার সিটিজেনশিপ না দেওয়া হয়, তাহলে তারা ভারতীয় হয়েও চিরকালই প্রবাসী হয়ে থেকে যাবে। কিন্তু পূর্ণ ক্ষমতাশালী কেন্দ্রীয় নেতৃত্ব তা তাদের দিতে অস্বীকার করে এবং এরকমও শোনা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বলে তারা যেন সিকিমের রাজার কাছে তাদের নাগরিকত্বের দাবি জানায়। এই উপেক্ষা ও বঞ্চনায় একদিন তাদের ক্ষোভে পরিণত হয় এবং তারা তাদের পরিচয় বাঁচিয়ে রাখার লড়াইয়ে মরিয়া হয়ে ওঠে। এই ক্ষোভের হাত ধরেই আগুনের ফুলকি হয়ে উঠে আসে সুভাষ ঘিসিং। সুভাষ ঘিসিংয়ের নেতৃত্বে গোর্খা ন্যাশনাল লিবারেল ফ্রন্ট অর্থাৎ GNLF 1975 সালে ইন্দিরা গান্ধীকে চিঠি দেন তাদের গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে। তারা আরও দাবি করে 1950 সালের ইন্দো নেপাল ট্রিটি কিছু চুক্তি তুলে দেওয়া হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার তার কোনো উত্তর দেয় না। শেষমেশ 1986 সালে মেঘালয় অঞ্চলের খাসি ট্রাইবের মানুষজন হাজারো গোর্খাদের চাকরি থেকে বহিষ্কৃত করে দেয় এবং রাজ্য থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার পর ঘিসিংয়ের নেতৃত্বে এই আন্দোলন হিংসাত্মক আকার নিয়ে নেয় এবং 1986 ও 87 সালের প্রায় 200 দিন পাহাড়ের রাস্তাঘাট, দোকান, সরকারি দপ্তর সব বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা হিংসাত্মকভাবে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে এবং সরকারি হিসাব মোতাবেক প্রায় 1200 এর বেশি আন্দোলনকারী মারা যায়, যদিও আনঅফিসিয়ালি সংখ্যাটা আরও বেশিই ছিল। শেষমেশ ঘিসিং 1987 সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিংয়ের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে রাজি হন। এই সালেরই ফেব্রুয়ারি মাসে একটি আধা স্বায়ত্তশাসিত প্রশাসনিক ইউনিট, যা DGHC নামে পরিচিত অর্থাৎ দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল নামে পরিচিত, তা গঠিত হয়।
যাকে পাহাড়কো রাজা বলে ডাকা হতো, সেই ঘিসিংয়ের নেতৃত্বেই এই দল একটি ওয়ান ম্যান শোতে পরিণত হয়। এরপর 2007 সালে আবার একবার ঘিসিংয়ের শীর্ষ নামে পরিচিত বিমল গুরুং জিএনএলএফকে ভেঙে দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার জন্ম দেন। ঘিসিংকেও বাধ্য করা হয় জলপাইগুড়িতে পালিয়ে যেতে, কিন্তু বিমল গুরুংয়ের নেতৃত্বেও এই আন্দোলন শেষ হয় বর্তমানে তৃণমূল সরকারের সঙ্গে সমঝোতার মধ্যে দিয়ে, এবং এবার এরা ডিজিএসির নাম পরিবর্তন করে রাখে জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এই সমস্ত ঘটনাবলীর মধ্যে চাপা থেকে যায় গোর্খাল্যান্ডের দাবি, যার স্বপ্নে হাজারো নেপালি আন্দোলনে অংশ নিয়েছিল। তাদের এই দাবি সারা ভারতের জনগণের কাছে আজও পৌঁছায়নি। আসলে ঘিসিং বা গুরুংয়ের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন যে তাদের পাহাড়ের রাজা হয়ে ওঠার আকাঙ্ক্ষা তৃপ্তি ঘটানো, তা তারা বুঝে গেছে। সব রাজনৈতিক দলই তাদের পার্টির ম্যানিফেস্টোতে গোর্খাল্যান্ডের কথা বললেও কেউই তাদের মুশকিল আসান হয়ে উঠতে পারেনি। গোর্খাল্যান্ড নিয়ে আপনাদের কী মত তা জানাতে ভুলবেন না, এবং গোর্খাল্যান্ড সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের ডেসক্রিপশনে দেওয়া যে কোনো একটি বই পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।